রাতের অভিজ্ঞতা। রাতে আমার খুব কাশি হচ্ছিল, ছেলে উঠে আমার জন্য কাশির সিরাপ নিয়ে এল। চামচে করে খাওয়াতে লাগল। সিরাপটা তেতো লাগছিল, মুখ বেঁকিয়ে ফেলেছি। সে হেসে বলল, মা, তিক্ত ওষুধেই তো ভালো হওয়া। তারপর পানি খাইয়ে দিল। আমার কাশি একটু কমল। সে আমার পিঠে হাত বুলিয়ে দিতে লাগল। রাত 12টা বেজে গেছে, কিন্তু সে আমার পাশে বসে থাকল। আমি বললাম, তুই ঘুমিয়ে যা। সে বলল, না মা, তুমি সুস্থ না হওয়া পর্যন্ত আমি জেগে থাকব। এত যত্নে আমার চোখে জল এসে গেল। সে আমার চোখের জল মুছে দিয়ে বলল, মা, কাঁদো না। তারপর আমার কপালে হাত দিয়ে বলল, জ্বর নেই তো? আমি মাথা নাড়লাম। সে আমার 2 হাত ধরে বলল, মা, আমি সারা জীবন এভাবেই তোমার যত্ন নিতে চাই। শুধু ছেলে হিসেবে নয়, স্বামী হিসেবেও। আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করো আমাকে। রাতের নিস্তব্ধতায় তার কথাগুলো আমার কানে বাজতে লাগল। সিরাপের বোতল টেবিলে রাখা ছিল। আমি কিছু বলতে পারছিলাম না। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম প্রিয়াঙ্কা সেন। আমার বয়স 44 বছর। আমার স্বামীর নাম সুব্রত সেন, বয়স 47 বছর। আমাদের 2 সন্তান, রায়হান আর তনিমা। রায়হান 21 বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। তনিমা 14 বছর বয়সী, হাই স্কুলে যায়। ঘটনাটা ঘটে গত সপ্তাহে। সেদিন আমার প্রচণ্ড জ্বর ছিল। স্বামী অফিসে, তনিমা স্কুলে। শুধু রায়হান বাসায় ছিল। আমি ক্রমাগত কাশি দিচ্ছিলাম। গলা ব্যথা করছিল খুব। রায়হান আমার রুমে এসে বলল, মা, ওষুধ খাও। কিন্তু আমার খেতে ইচ্ছা করছিল না। সে জোর করে আমাকে বিছানায় শুইয়ে দিল। তারপর রান্নাঘর থেকে মধু আর আদার রস এনে খাওয়াল। আমার গলা একটু আরাম পেল। রায়হান বলল, মা, তুমি এখন ঘুমাও। আমি পাশে বসে থাকি। রাত 12টার দিকে আমার খুব কাশি উঠল। রায়হান দৌড়ে ফার্মেসি থেকে কাশির সিরাপ নিয়ে এল। চামচে করে খাওয়াতে লাগল। সিরাপটা খুব তেতো ছিল। আমি মুখ বেঁকিয়ে ফেলেছি। সে হেসে বলল, মা, তিক্ত ওষুধেই তো ভালো হয়। তারপর পানি এনে খাওয়াল। আমার কাশি কিছুটা কমে গেল। রায়হান আমার পিঠে আলতো করে হাত বুলিয়ে দিতে লাগল। রাত 1টা বেজে গেছে, কিন্তু সে আমার পাশেই বসে থাকল। আমি বললাম, তুই ঘুমিয়ে যা রে। কিন্তু সে বলল, না মা, তুমি সুস্থ না হওয়া পর্যন্ত আমি এখানেই থাকব। এত যত্ন দেখে আমার চোখে পানি এসে গেল। ছেলেটা কত বড় হয়ে গেছে। সে আমার চোখের পানি মুছে দিয়ে বলল, মা, কাঁদো না। তারপর আমার কপালে হাত দিয়ে বলল, এখনো জ্বর আছে মনে হচ্ছে। আমি মাথা নাড়লাম। রায়হান আমার 2 হাত নরম করে ধরল। তারপর বলল, মা, আমি সারা জীবন এভাবেই তোমার যত্ন নিব। তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ। আমি চাই তুমি সবসময় সুস্থ থাকো। এই কথা বলে সে আমার কপালে একটা আদরের চুমু দিল। রাতের নীরবতায় তার কথাগুলো আমার মনে গেঁথে গেল। সিরাপের বোতলটা পাশের টেবিলে রাখা ছিল। আমি কিছু বলতে পারছিলাম না, শুধু ভাবছিলাম আমার ছেলে কত বড় হয়ে গেছে। পরদিন সকালে আমার অনেক ভালো লাগছিল। জ্বর কমে গেছে। রায়হান সারারাত আমার পাশে চেয়ারে বসে ঘুমিয়েছে। আমি তাকে জাগিয়ে বললাম, বাবা, তোর কারণেই আমি এত তাড়াতাড়ি সুস্থ হয়েছি। সে খুশি হয়ে বলল, মা, আমি তো বলেছিলাম তিক্ত ওষুধেই ভালো হওয়া। কিন্তু আমার মনে একটা অদ্ভুত অনুভূতি কাজ করছিল। রায়হানের যত্নে আমি অভিভূত হয়েছি, কিন্তু একটা গোপন রহস্য আমার মনকে বিচলিত করে রেখেছে। সেদিন বিকেলে রায়হান কলেজ থেকে ফিরে এসে বলল, মা, তুমি এখনও পুরোপুরি সুস্থ হওনি। আরও বিশ্রাম নাও। আমি বললাম, আমি ভালো আছি। কিন্তু সে জিদ করে আমাকে বিছানায় শুইয়ে দিল। রাতে আবার আমার কাশি শুরু হল। এবার রায়হান আরও দ্রুত সিরাপ নিয়ে এল। খাওয়াতে গিয়ে বলল, মা, তুমি ওষুধ খেতে ভয় পাও কেন? আমি বললাম, তেতো লাগে। সে হাসতে হাসতে বলল, তাহলে মিষ্টি কিছু দিয়ে খাবে? তারপর সে মধু মিশিয়ে দিল সিরাপের সাথে। এবার খেতে ভালো লাগল। আমি তাকে বললাম, তুই কত বুদ্ধিমান। সে গর্বিত হয়ে বলল, আমি তো তোমার ছেলে। রাত গভীর হয়ে আসছিল। রায়হান আমার পাশে বসে গল্প বলছিল। সে বলল, মা, আমার মনে হয় তুমি শুধু কাশির ওষুধ খেলে হবে না। ডাক্তার দেখানো উচিত। আমি বললাম, দরকার নেই, এমনিই সেরে যাবে। কিন্তু রায়হান রাজি হল না। সে বলল, না মা, কাল সকালেই ডাক্তারের কাছে নিয়ে যাব। এই বলে সে আমার হাত ধরল।
তার হাত এত নরম, এত গরম। পরের দিন সকালে রায়হান সত্যিই ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার পরীক্ষা করে বলল, সাধারণ ভাইরাল ইনফেকশন। ওষুধ খেলে সেরে যাবে। ওষুধ কিনে বাড়ি ফিরলাম। রায়হান নিয়মিত আমাকে ওষুধ খাওয়াতে লাগল, প্রতিদিন সকালে আর রাতে। তার যত্নে আমি দ্রুত সেরে উঠছিলাম। কিন্তু একটা বিষয় আমার নজর কেড়েছে। সিরাপের বোতলটা প্রতিদিন আলাদা জায়গা রাখা হচ্ছে, কখনো টেবিলে, কখনো আলমারিতে। আমি রায়হানকে জিজ্ঞেস করলাম, ওষুধের বোতল এদিক ওদিক করছ কেন? সে হেসে বলল, যেখানে সুবিধা সেখানেই রাখি। কিন্তু আমার মনে সন্দেহ জাগল। একদিন লক্ষ্য করলাম সিরাপের রংটা একটু আলাদা মনে হচ্ছে। আগে হালকা লাল ছিল, এখন একটু গাঢ় লাগছে। আমি রায়হানকে বললাম, এই সিরাপের রং পরিবর্তন হয়েছে। রায়হান একটু ইতস্তত করে বলল, না মা, আলোর কারণে এমন মনে হচ্ছে। কিন্তু আমার সন্দেহ আরও বাড়ল। রাতে রায়হান ঘুমিয়ে পড়লে আমি সিরাপের বোতলটা পরীক্ষা করলাম। বোতলের গায়ে লেখা কোম্পানির নাম আলাদা। প্রথমে যেটা ছিল সেটা হেক্সি ফার্মা, এখন লেখা নোভামেড। আমি চমকে গেলাম। এটা তো সম্পূর্ণ আলাদা কোম্পানির ওষুধ। পরের দিন সকালে আমি রায়হানকে কিছু বলার আগেই সে বলল, মা, তোমার কাশি এখন একেবারেই নেই। ওষুধ বন্ধ করে দেওয়া যায়? আমি বললাম, হ্যাঁ, আমি এখন সুস্থ। কিন্তু আমার মনে প্রশ্ন রয়ে গেল, কেন রায়হান ওষুধের বোতল বদলেছে? আমি ঠিক করলাম এই রহস্যের সমাধান করব। দুপুরে রায়হান কলেজে গেলে আমি তার রুম তল্লাশি করলাম। আলমারির এক কোণে আমি খালি সিরাপের বোতল পেলাম। দুটো বোতল, একটা হেক্সি ফার্মা, আরেকটা নোভামেড। আমার ভয় হতে লাগল। সন্ধ্যায় রায়হান ফিরে এলে আমি তাকে জিজ্ঞেস করলাম, তুই কাশির সিরাপ বদলেছিস কেন? রায়হান প্রথমে অস্বীকার করল। পরে যখন আমি খালি বোতল দেখালাম তখন সে স্বীকার করল। রায়হান বলল, মা, আসলে প্রথম সিরাপটা শেষ হয়ে গিয়েছিল। আমি নতুন একটা কিনেছি। কিন্তু সেটার স্বাদ খুব তেতো ছিল। তাই মধু আর পানি মিশিয়ে স্বাদ ভালো করেছি। আমি বললাম, তাহলে সত্যি বলিসনি কেন? রায়হান মাথা নিচু করে বলল, ভাবলাম তুমি রাগ করবে যদি জানো যে আমি ওষুধ নিয়ে পরীক্ষা করেছি। আমি তখন বুঝলাম রায়হান আসলে আমার জন্যই এত কিছু করেছে। তার উদ্দেশ্য ভাল ছিল। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, তুই সত্যিই ভাল ছেলে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। পরের দিন আমি যখন ওষুধের দোকানে গেলাম তখন জানতে পারলাম যে নোভামেড কোম্পানির কোনো কাশির সিরাপ নেই। দোকানদার বলল, এই নামে কোনো কোম্পানি আমি চিনি না। আমি বাড়ি ফিরে রায়হানকে জিজ্ঞেস করলাম, তুই এই সিরাপ কোথা থেকে কিনেছিস? রায়হান বলল, রোড সাইডের একটা দোকান থেকে। আমি বললাম, সেই দোকানটা কোথায়? রায়হান আমাকে সেই দোকান দেখিয়ে নিয়ে গেল। দেখি সেটা একটা ছোট পান সিগারেটের দোকান। মালিক একজন বয়স্ক লোক। আমি জিজ্ঞেস করলাম, আপনার এখানে কাশির সিরাপ পাওয়া যায়? দোকানদার হেসে বলল, আমার এখানে কোনো ওষুধ নেই, তবে কাশির জন্য আদামধুর মিশ্রণ বানিয়ে দেই। কাজে দেয় ভালো। আমি তখন বুঝলাম রায়হান আসলে কোনো ওষুধই কেনেনি। সে আদা, মধু আর হয়তো কিছু প্রাকৃতিক উপাদান মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করেছে। সিরাপের বোতলে ভরে আমাকে খাওয়িয়েছে। বাড়ি ফিরে আমি রায়হানকে সব জানালাম। সে প্রথমে লজ্জা পেল। পরে বলল, মা, আমি ডাক্তারের কাছে শুনেছি যে প্রাকৃতিক উপাদান অনেক সময় দামি ওষুধের চেয়েও ভালো কাজ করে। তাই আমি চেষ্টা করেছি। আমি তাকে বললাম, তুই যেটা করেছিস সেটা ভুল। কিন্তু তোর ভালোবাসা আর যত্ন দেখে আমি খুশি। রায়হান বলল, মা, আমি কখনো তোমার ক্ষতি করতে চাইনি। সেদিন রাতে আমি ভাবলাম, আসলে কোনো ওষুধের চেয়ে ভালোবাসার শক্তি বেশি। রায়হানের যত্ন আর ভালোবাসাতেই আমি সুস্থ হয়েছি। তার হাতে বানানো সেই মিশ্রণ হয়তো সত্যিই কাজে দিয়েছে। এই ঘটনার পর রায়হান আরও বেশি সচেতন হয়েছে। সে এখন আমার যত্ন নেওয়ার সাথে সাথে সবকিছু সৎভাবে করে। আর আমি বুঝেছি যে সত্যিকারের ওষুধ হচ্ছে পরিবারের ভালোবাসা। এই গল্প থেকে আমি শিখেছি যে কখনো কখনো আমাদের সবচেয়ে কাছের মানুষেরা আমাদের জন্য এমন কিছু করে যা আমরা কল্পনাও করতে পারি না। রায়হানের সেই রাতের যত্ন, তার অদ্ভুত ওষুধ, সব মিলিয়ে একটা অবিস্মরণীয় অভিজ্ঞতা। আজও যখন আমার কাশি হয় রায়হান আমার পাশে বসে থাকে। কিন্তু এখন আর ভুয়া ওষুধ দেয় না। ডাক্তারের পরামর্শ অনুযায়ী সব কিছু করে। তবে তার সেই ভালোবাসা আর যত্ন এখনও একই রকম। মাঝে মাঝে আমরা সেই রাতের কথা মনে করে হাসি। রায়হান বলে, মা, আমার হোমমেড সিরাপ কিন্তু কাজ দিয়েছিল? আমি বলি, হ্যাঁ, কারণ সেটায় তোর ভালোবাসা মেশানো ছিল। এভাবেই আমাদের পারিবারিক জীবনে একটা সুন্দর স্মৃতি যুক্ত হল।
কাশির ওষুধের সেই রহস্যময় ঘটনা আমাদের আরও কাছে নিয়ে এসেছে। আজ যখন এই গল্প বলছি তখনও মনে হয় সেই রাতের কথা। রায়হানের নরম হাত, তার উদ্বিগ্ন মুখ, আর আমার প্রতি তার অসীম ভালোবাসা। এসব কিছুই আমার কাছে অমূল্য। এই গল্প থেকে আপনারাও শিখতে পারেন যে পরিবারের সদস্যদের যত্ন নেওয়া কত গুরুত্বপূর্ণ। যদিও রায়হান ভুল পদ্ধতি বেছে নিয়েছিল, কিন্তু তার উদ্দেশ্য ছিল পবিত্র। আমাদের জীবনে এমন অনেক মানুষ আছে যারা আমাদের জন্য নীরবে কাজ করে যায়। তাদের সেই ভালোবাসা আর যত্নকে আমাদের মূল্য দেওয়া উচিত। এই গল্পের মাধ্যমে আমি বোঝাতে চেয়েছি যে সত্যিকারের চিকিৎসা শুধু ওষুধে নয়, ভালোবাসাতেও হয়। রায়হানের সেই রাতের সেবায় আমি যতটা সুস্থ হয়েছি, হয়তো কোনো দামি ওষুধেও তত তাড়াতাড়ি সুস্থ হতাম না। তবে এখানেই গল্প শেষ নয়। এই ঘটনার কয়েক মাস পর আরও একটি রহস্যময় ঘটনা ঘটল যা আমার জীবনকে সম্পূর্ণ বদলে দিল। সেদিন ছিল শীতের এক সন্ধ্যা। রায়হান কলেজ থেকে দেরিতে ফিরেছে। তার মুখে একটা অদ্ভুত উদ্বেগ দেখা যাচ্ছিল। রাতের খাওয়ার সময় সে বলল, মা, আমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে হবে। আমি ভাবলাম হয়তো পড়াশোনা নিয়ে কোনো সমস্যা। কিন্তু রায়হান যা বলল তা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। রায়হান বলল, মা, আমি গত কয়েক মাস ধরে একটা গোপন গবেষণা করছি। আমাদের পাড়ার কয়েকটা বাড়িতে অদ্ভুত কিছু ঘটছে। আমি জিজ্ঞেস করলাম, কী রকম অদ্ভুত? রায়হান বলল, রাতের বেলায় কিছু বাড়ি থেকে নীল আলো বের হয়। আর সেই বাড়িগুলোর লোকেরা দিনে অস্বাভাবিক আচরণ করে। আমি প্রথমে ভাবলাম রায়হান বোধহয় বেশি সিনেমা দেখছে। কিন্তু তার গম্ভীর মুখ দেখে বুঝলাম সে সত্যি কিছু একটা পেয়েছে। রায়হান তার ব্যাগ থেকে একটা ডায়েরি বের করল। বলল, এই ডায়েরিতে আমি গত 3 মাসের সব তথ্য লিখেছি। আমি ডায়েরিটা খুলে দেখলাম। প্রতিটা পাতায় বিস্তারিত লেখা। কোনো বাড়িতে কখন নীল আলো দেখা গেছে, সেই বাড়ির লোকেরা পরের দিন কেমন আচরণ করেছে, সব কিছুর হিসাব। আমি বললাম, এগুলো তো সাধারণ ব্যাপার হতে পারে। কেউ হয়তো নীল লাইট ব্যবহার করছে। রায়হান বলল, না মা, এটা সাধারণ কিছু না। আমি নিজের চোখে দেখেছি। সেই আলো মাটি থেকে উঠে আকাশের দিকে চলে যায়। এই কথা শুনে আমার গায়ে কাটা দিল। কিন্তু আমি রায়হানকে নিরুৎসাহিত করতে চাইলাম না। বললাম, তাহলে তুই আরও তদন্ত কর। তবে সাবধানে থাকিস। পরের রাতে রায়হান আমাকে ডাকল। বলল, মা, আজ রাতে একসাথে বেরিয়ে দেখবে? আমি রাজি হলাম। রাত 11টার দিকে আমরা বেরুলাম। রায়হান আমাকে পাড়ার শেষ মাথায় একটা বাড়ির সামনে নিয়ে গেল। বাড়িটা বেশ পুরানো। দিনে দেখলে সাধারণ লাগে, কিন্তু রাতে একটা রহস্যময় ভাব আছে। আমরা একটু দূরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম। হঠাৎ রাত 12টার দিকে আমি দেখলাম সত্যিই বাড়িটার পিছন থেকে একটা নীল আলো বের হল। আলোটা ধীরে ধীরে আকাশের দিকে উঠে গেল। আমি চমকে গেলাম। এমন কিছু আমি জীবনে দেখিনি। রায়হানকে বললাম, এটা কি হতে পারে? রায়হান বলল, আমি বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েছি, কিন্তু কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা পাইনি। আমরা আরও কিছুক্ষণ দেখার পর বাড়ি ফিরলাম। সারা রাত আমার ঘুম হল না। ভাবছিলাম এই রহস্যের কী সমাধান হতে পারে। পরের দিন সকালে আমি সেই বাড়ির মালিক হাসান ভাইয়ের সাথে কথা বললাম। তিনি একজন নিরীহ মানুষ, সব সময় হাসিখুশি থাকেন। আমি ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করলাম, হাসান ভাই, আপনাদের বাড়িতে রাতের বেলায় কোনো সমস্যা হয় না তো? হাসান ভাই একটু অবাক হয়ে বলল, কী রকম সমস্যা? আমি বললাম, মানে আলোবাতি জ্বালানো নেভানোর কোনো সমস্যা? হাসান ভাই বলল, না তো, সব ঠিক আছে। তবে আজকাল একটু বেশি বিদ্যুৎ বিল আসছে। এই কথা শুনে আমার সন্দেহ আরও বাড়ল। সেদিন রাতে আমি আর রায়হান আবার সেই বাড়ির কাছে গেলাম। এবার আমরা আরও কাছে গিয়ে লুকিয়ে থাকলাম। রাত 12টা বাজতেই আবার সেই নীল আলো দেখা দিল। এবার আমি খেয়াল করলাম আলোটা আসছে বাড়ির পিছনের একটা ছোট ঘর থেকে। আমি রায়হানকে ইশারায় বললাম সেই ঘরটার কাছে যেতে। আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম। ঘরের জানালা দিয়ে উকি মেরে যা দেখলাম তাতে আমার মাথা ঘুরে গেল। ঘরটার মধ্যে অনেক গাছপালা রয়েছে। আর সেগুলোর উপরে নীল রঙের লেড লাইট লাগানো। একটা বয়স্ক লোক গাছগুলোর যত্ন নিচ্ছেন। আমি বুঝে গেলাম, এটা একটা হাইড্রোপনিক গার্ডেন। হাসান ভাই গোপনে বাড়িতে সবজি চাষ করছেন। পরের দিন আমি হাসান ভাইয়ের সাথে খোলাখুলি কথা বললাম। তিনি প্রথমে একটু লজ্জা পেলেন, পরে সব খুলে বললেন। হাসান ভাই বলল, আসলে আমার স্ত্রী খুব অসুস্থ। ডাক্তার বলেছে তাজা সবজি খেতে। কিন্তু বাজারের সবজিতে অনেক কীটনাশক।
তাই আমি বাড়িতে চাষ করার চেষ্টা করছি। আমি বললাম, এটা তো খুব ভালো কাজ। লুকানোর কি আছে? হাসান ভাই বলল, আসলে পাড়ার লোকেরা বলবে আমি পাগল হয়ে গেছি। তাই রাতের বেলায় চুপচাপ কাজ করি। রায়হানের রহস্যের সমাধান হয়ে গেল। কিন্তু এই ঘটনা থেকে আমরা শিখলাম যে কখনো কখনো সাধারণ বিষয়কেও রহস্যময় মনে হতে পারে। হাসান ভাইয়ের গল্প শুনে আমি খুব অনুপ্রাণিত হলাম। আমিও ভাবলাম বাড়িতে কিছু চাষাবাদ শুরু করব। রায়হান বলল, মা, আমি তো ভেবেছিলাম এটা কোনো অলৌকিক ঘটনা। আমি হেসে বললাম, সবচেয়ে বড় অলৌকিক ঘটনা হচ্ছে একজন মানুষ তার প্রিয়জনের জন্য এত পরিশ্রম করা। এরপর আমরা হাসান ভাইকে সাহায্য করতে শুরু করলাম। রায়হান তার হাইড্রোপনিক গার্ডেন সাজাতে অনেক সহায়তা করেছে। কয়েক মাস পরে হাসান ভাইয়ের স্ত্রী অনেক ভালো হয়ে গেছেন। তাজা সবজি খেয়ে তার স্বাস্থ্যের উন্নতি হয়েছে। এই ঘটনার পর রায়হানও নিজের জন্য একটা ছোট গার্ডেন বানিয়েছে। সে বলে, মা, এখন আমি বুঝেছি যে রহস্য অনুসন্ধানের চেয়ে মানুষের সেবা করা বেশি আনন্দের। আমার মনে হয় এই পুরো অভিজ্ঞতা আমাদের পরিবারের জন্য খুব শিক্ষণীয় হয়েছে। আমরা শিখেছি যে অনেক সময় আমরা যেটাকে রহস্য ভাবি সেটার পিছনে থাকে সাধারণ কিন্তু মহৎ কোনো উদ্দেশ্য। এখন আমাদের পাড়ায় আর কোনো নীল আলোর রহস্য নেই। কিন্তু হাসান ভাইয়ের মতো অনেক মানুষ আছে যারা নির্বে ভালো কাজ করে যাচ্ছে। রায়হান এখন আর রহস্য অনুসন্ধান করে না, বরং সে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছে। পাড়ার বয়স্কদের বাজার করে দেওয়া, অসুস্থদের ওষুধ এনে দেওয়া, এসব কাজে সে সময় দেয়া। আমি তার এই পরিবর্তন দেখে খুব গর্বিত। আমার ছেলে শুধু রহস্য সমাধানকারী নয়, একজন মানবসেবক হয়ে উঠেছে। এই গল্প থেকে আমি যা শিখেছি তা হল, জীবনে অনেক রহস্য আছে, কিন্তু সবচেয়ে বড় রহস্য হচ্ছে মানুষের হৃদয়ের ভালোবাসা। হাসান ভাই তার স্ত্রীর জন্য যা করেছেন, রায়হান আমার জন্য যা করেছে, এসবই প্রেমের রহস্য। আজকাল যখন রাতে জানালা দিয়ে বাইরে তাকাই, আর কোনো রহস্যময় নীল আলো দেখি না। কিন্তু দেখি অনেক ঘরে সাধারণ আলো জ্বলছে। আর জানি যে প্রতিটা আলোর পিছনে আছে কোনো না কোনো ভালোবাসার গল্প। রায়হানের কাশির সিরাপের ঘটনা আর নীল আলোর রহস্য, দুটো মিলে আমাদের পারিবারিক জীবনে এক অনন্য অধ্যায় সৃষ্টি করেছে। এই অভিজ্ঞতাগুলো আমাদের শিখিয়েছে যে প্রতিটি রহস্যের পিছনে লুকিয়ে থাকে মানুষের ভালোবাসা আর যত্নের গল্প। আমাদের জীবনে আরও অনেক ছোট বড় ঘটনা ঘটে। কিন্তু এই দুটো ঘটনা বিশেষভাবে স্মরণীয় কারণ এগুলো আমাদের পরিবারের বন্ধন আরও দৃঢ় করেছে। রায়হান এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছে। তার সাথে আমার সম্পর্ক আরও গভীর হয়েছে। সে আমার শুধু ছেলে নয়, একজন বন্ধু। কখনো কখনো আমরা সেই রাতের কথা মনে করি যখন সে আমাকে কাশির সিরাপ খাইয়েছিল। আর মনে করি সেই রাতের কথাও যখন আমরা একসাথে নীল আলোর রহস্য উদ্ঘাটন করেছিলাম। এই সব স্মৃতি আমাদের জীবনকে সমৃদ্ধ করেছে। আমি বুঝেছি যে পারিবারিক সম্পর্কের মধ্যেই লুকিয়ে আছে জীবনের সবচেয়ে বড় সুখ। তনিমাও এখন বড় হচ্ছে। সেও রায়হানের মতো যত্নশীল আর দায়িত্বশীল হয়ে উঠছে। আমাদের পরিবারের এই ভালোবাসার ধারা চলতে থাকবে বংশ পরম্পরায়। আজ যখন এই গল্প শেষ করছি, মনে হচ্ছে এই গল্প আসলে কখনো শেষ হওয়ার নয়। প্রতিদিন নতুন কোনো ঘটনা ঘটে, নতুন কোনো স্মৃতি তৈরি হয়। কিন্তু যেটুকু বলেছি সেটাই আপনাদের জন্য যথেষ্ট হবে বলে মনে হয়। আমার পারিবারিক জীবনের এই ছোট্ট অংশ আপনাদের সাথে ভাগ করে নিতে পেরে আমি খুশি। আশা করি এই গল্প আপনাদের পারিবারিক সম্পর্কের গুরুত্ব বুঝতে সাহায্য করবে। মনে রাখবেন, জীবনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে পরিবারের ভালোবাসা। যত রহস্য রোমাঞ্চই থাকুক, এই ভালোবাসার কাছে সবকিছু ছোট হয়ে যায়।